জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ডিপোগুলোতে রেশনিং পদ্ধতি চালুর পর সংকট বেড়েছে রাজধানীর ফিলিং স্টেশনে। ফলে দীর্ঘ অপেক্ষার পর কিছু তেল পেলেও তাতে অনেকেরই চাহিদা মিটছে না। এই অবস্থায় এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটোছুটি বেড়েছে গ্রাহকদের। একই চিত্র সারা দেশের পাম্পগুলোতে। তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনাজপুরের পার্বতীপুর ট্যাঙ্ক লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে আশেপাশের ৮ জেলায় দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকসহ ৩ শ্রমিককে জেল জরিমানা করার প্রতিবাদে এ কর্মসূচি চলছে। এদিকে নড়াইলে এক পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার প্রতিবাদে জেলায় সব পাম্প বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। চুয়াডাঙ্গায় জ্বালানি নিতে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড ব্যবস্থা। কার্ড ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। শিগগিরই প্রশাসনের কার্যালয় থেকে সব কার্ড বিতরণ করা হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডিপোগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ থাকলেও পাম্পে মিলছে না জ্বালানি। শরীয়তপুরের ডিজেল সংকটে জেলেরা বেশি দামে তেল কিনে পর্যাপ্ত পাচ্ছেন না। ফলে মাছ ধরা কমিয়ে দিয়েছেন অনেকে। খুলনায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। জ্বালানি তেল সংকট নিয়ে ঢাকা ও সারা দেশের চিত্র জানাতে রাজধানীর পরিবাগ থেকে আতিক মিসবাহ লগ্ন এবং দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। শুরুতে যাচ্ছি লগ্নর কাছে। লগ্ন, পাম্পে ট্যাগ অফিসার ও পুলিশ মোতায়েনের পর পরিস্থিতির কতটা উন্নতি হচ্ছে? পাম্পে তেল পাওয়া যাচ্ছে কিনা? হাসিব, জানিয়ে রাখতে চাই পরিস্থিতির কথা বলছেন। এখন পর্যন্ত পাম্পের যে গেল এক মাসের যে ভিড় দেখেছি, আজকে কিন্তু কিছুটা ভিড় আমরা এই বিকেলবেলা কম দেখতে পাচ্ছি, কারণ কিছুক্ষণ আগেই ঢাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরেই কিন্তু আমরা দেখেছি যে শাড়িগুলো রয়েছে সেই শাড়ি কিন্তু কমে গেছে। তবে আবারও বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা দেখছিলাম যারা চালক এবং ক্রেতারা আছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন তেল নেবার জন্য। আপনি শৃঙ্খলাজনিত একটি প্রশ্ন করেছিলেন। আমরা জানি যে গেল মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 11 বা 12 মার্চের দিকে আমরা দেখেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আসলে যে ধরনের আবেদন করা হয়েছিল তার প্রেক্ষিতে আমরা দেখেছি এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সেরকম কোনো দৃশ্যমান পুলিশি টহল আমরা এখন পর্যন্ত এখানে দেখিনি। তবে যারা আসলে চালকরা যারা রয়েছেন, একই সাথে যারা আসলে পাম্পে নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তারা কিন্তু এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ তৎপরতাই এখানে দেখাচ্ছেন। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই, যেহেতু ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তো সেই জায়গা থেকে আপাতত আসলে পাম্প পর্যায়ে সেভাবে আমরা সেনাবাহিনীর কোনো মহড়া আমরা দেখতে পাইনি। তবে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেককেই আমরা দেখছিলাম যে নিজেদের জায়গা থেকে তাদের যে স্বচ্ছতা বজায় রাখার জন্য যে ধরনের উদ্যোগগুলো, বিশেষ করে নথিভুক্ত করা এবং বিশেষ পাম্পে আমরা দেখেছি এক গাড়ি যেন দুবার তেল নিতে না পারে সেই জায়গা থেকে তাদেরকেও আসলে বিশেষ উদ্যোগ, যেমন গাড়ির যে টায়ার রয়েছে সেখানে বিশেষ রং দেয়া বা প্রলেপ দেয়া, সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে দেখেছি। তবে যেহেতু বৃষ্টির জন্য আসলে এখানে যে সারি ছিল সেটি কমে গিয়েছিল, তবে এখন আবারও দেখছি যে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি পাম্পের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যে নিরাপত্তা প্রহরী রয়েছে তাদের মাধ্যমেই পুরো নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু এখন পর্যন্ত দেখভালও করা হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই, আজকে ছুটির দিনেও কিন্তু আসলে রাজধানীর বেশিরভাগ পাম্পই বন্ধ এবং আমরা যখন পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে আসলে বর্তমানে যে বাস্তবতা, যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা ডিপো থেকে তেল পাচ্ছেন না। এই অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ এবং ক্ষোভের মধ্য দিয়েই আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা লম্বা সারিতে দাঁড়িয়েই তেল সংগ্রহ করছেন। তো হাসিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। আতিক মিসবাহ লগ্ন যাচ্ছিলেন রাজধানীর তেল পাম্পগুলোর খবর। এবার যেতে চাই দিনাজপুরে। সেখানে পার্বতীপুরে আমাদের সহকর্মী মোকাররম হোসেন আছেন। মোকাররম হোসেন, আপনি জানান যে সেখানে যে বর্তমানে কি অবস্থা দেখছেন, পাম্পগুলো থেকে তেল পাওয়া যাচ্ছে কিনা এবং সেখানকার যে পরিস্থিতির কতটা উন্নতি হলো? হাসিব, এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি রেলহেড তেল ডিপো। এটি মূলত উত্তরবঙ্গের তেল সরবরাহের প্রধান উৎস বলা হয়। এখান থেকে 8 জেলার ফিলিং স্টেশনগুলোতে আসলে তেল সরবরাহ করা হয়, পেট্রোল, অকটেন এবং ডিজেল। আজকে যেটি ঘটেছে, সকাল থেকেই এখানকার যে ট্যাঙ্ক লরি শ্রমিকরা রয়েছেন তারা কর্মবিরতিতে গিয়েছেন। তারা যেটি বলছেন যে তাদের 3 জন শ্রমিক নেতাকে দণ্ড দেবার অভিযোগে তারা এই প্রতিবাদ কর্মসূচি দিয়েছে, যার ফলে এই রেলহেড ডিপো থেকে সকাল 8টা থেকে কোনো পরিবহন অর্থাৎ তেল পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলো একটিও ছেড়ে যায়নি, যার ফলে উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের 8 জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে এবং শত শত গাড়ি এই ডিপোর যে খোলা মাঠ পার্কিং এরিয়া রয়েছে সেখানে তারা বসে আছেন। গাড়ির চালক এবং সহকারীরা তারা সেখানে অলস সময় পার করছেন। তারা বলছেন যে যদি 48 ঘন্টার মধ্যে তাদের যে শ্রমিক নেতাদেরকে দণ্ড দেওয়া হয়েছে তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে তারা কর্মে ফিরবেন না এবং 48 ঘন্টার মধ্যে যেই আসলে মোবাইল কোর্ট পরিচালনা করে যারা আসলে দণ্ড দিয়েছেন তাদের অপসারণ তারা দাবি করেছেন। হাসিব, জানিয়ে রেখে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এই ডিপো থেকে আসলে একটি ট্যাঙ্ক লরি জ্বালানি সরবরাহ করার জন্য নীলফামারীতে যাচ্ছিল। সেই যাবার পথে নীলফামারী জেল গেটের কাছে জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে সেই গাড়িটিকে আটক করে এবং সেই গাড়িটিকে তারা গাড়ির ভিতর থেকে 13 লিটার জ্বালানি যেটি পাওয়া যায় সেটিকে তারা বলছিলেন যে সেই গাড়ির কর্মীরা সেটিকে আসলে চুরি করেছেন। সেই অভিযোগে তাদেরকে দণ্ড দেওয়া হয়, 6 মাসের দণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়। সেই প্রতিবাদে যে কর্মবিরতি সেটি এখনো চলমান রয়েছে, সেটি কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না, যার ফলে তেল সরবরাহের যে স্বাভাবিক প্রক্রিয়া ছিল সেটি কিন্তু এই মুহূর্তে ব্যাহত অবস্থায় আছে। হাসিব, এই ছিল এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে এই মুহূর্তে সবশেষ খবর। তেল ডিপো থেকে মোকাররম হোসেন জানাচ্ছিলেন সেখানকার কর্মবিরতির খবরাখবর। এদিকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি। সকাল 9টায় সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে কাজের খোঁজ খবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়েও নির্দেশ দেন তিনি। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন সরকার প্রধান। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে আসেন তারেক রহমান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন নিয়ে বৈঠকে অংশ নেন তিনি। জাতীয় সংসদে আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ঈদের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় চিফ হুইপ আরও বলেন, দেশের তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে, কৃত্রিমভাবে তেলের সংকট তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। বলেন, সকল সমস্যা সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হবে। এছাড়া গণভোট অধ্যাদেশ নিয়েও পার্লামেন্টে আলোচনা হবে। সাংবাদিকদের জানান চিফ হুইপ, হামে আক্রান্ত হয়ে শিশু কিছু মারা যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের সারা দেশ ঘুরে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সকল সমস্যাটাই তো আমরা সংসদে নিয়ে আসবো, সমাধানও করবো সেখানে আলোচনা করে। গণভোটের অধ্যাদেশ বাতিল হয় না, এটা বাতিল হবে তো, আমরা সংসদে আলোচনা করে যার সিদ্ধান্ত তা তো আপনারা সবাই জানবেন। না, জুলাই গণভোটের যে অধ্যাদেশটা নিয়ে এক ধরনের অধ্যাদেশ বিষয় নয়, অধ্যাদেশ হয়নি, এটা অর্ডার হয়েছে। কাজে এই সংখ্যা এগুলো তো আইনি বিশ্লেষণ, কিন্তু কারণ আইনি বিশ্লেষণ অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে এবং সেখানে যা হওয়ার তাই হবে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য 68 ধারায় বিরোধী দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামাত ইসলামের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। দুপুরে এক ফেসবুক বার্তায় তিনি একথা জানান। সংসদ অধিবেশনকে সামনে রেখে অধিবেশন শুরু হওয়ার আগে বৈঠকে বসে বিরোধী দল। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সরকারি দলের এই শপথ গ্রহণ না করার বিষয়টিও আলোচনা করা হয়। সকাল 11টায় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠক শুরু হয়। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এতে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের বিষয়ে আজ রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সরকারি সংসদীয় দলের সভার আগে সাংবাদিকদের একথা জানান তিনি। 133টা অধ্যাদেশের বিষয়ে আজকে রাত্রে ফাইনাল মিটিং আছে, রাত্রে 8:30টার সময়। 2 দিন আমরা মিটিং করেছি। আজকে আশা করি সব বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তারপরে 2 তারিখে রিপোর্টটা
পার্লামেন্টে প্রদান করা হবে। এরপরে আইন প্রণয়ন যেভাবে করতে হয় সেভাবে। এবার ঈদে 1.5 কোটি মানুষ স্বস্তি নিয়ে ঢাকা ছেড়েছেন বলে দাবি করেছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কয়েকটি দুর্ঘটনা ছাড়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এবার ঈদে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় 11 দিনে নিহত হয়েছে 170 জন। দুর্ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে বাস ওঠাতে হবে। আগামীতে হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার ও বাজার বসানো যাবে না। এছাড়া সকল পাবলিক পরিবহনে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এতে অনিয়ম বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শেখ রবিউল আলম। বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়াও নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না। এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে। যত্রতত্র হাইওয়েতে থাকবে না, সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। গাজীপুর, চন্দ্রা এই অঞ্চলটাতে সেখানে আরো বেশি কিভাবে স্মুথলি ফাংশন করানো যায়, শ্রমিক সমিতি যারা আছে তারা আরো বেশি সহযোগিতা করবে। কোনো শিশু আর যেন ভেন্টিলেটরের অভাবে মারা না যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, এর 4টি রাজশাহীতে পাঠানো হবে। মন্ত্রী জানান, গেল 8 বছর হামের টিকা দেওয়া হয়নি। সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হয়েছে বলে জানান তিনি। হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আমাদের মুক্তাদির সাহেব উনি পার্সোনালি আমাদেরকে দান করেছেন। আজকে আমরা কালেক্ট করব। আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসবে। আগে টিকাটা এনে আমরা তো মিজেলসের টিকার দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা টাকা বরাদ্দ করা হয়েছে। 8 বছর আগে ছিল, একবার নিয়েছিল, আমরা এখন আবার নিতে যাচ্ছি ইনশাল্লাহ। গ্রিস উপকূলে ভূমধ্য সাগর হতে উদ্ধার অভিবাসন প্রত্যাশী জীবিত বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশ মিশন তথ্য সংগ্রহ করে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ক্যাম্পে 21 জন বাংলাদেশি রয়েছেন। গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য। জাহাজে খাবার সংকটে মৃতদের সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনা অমানবিক। এই অপকর্মের সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও লিবিয়ার যে চক্র মানব পাচারে জড়িত তাদের চিহ্নিত করে নির্মূল করতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। সবসময় এই বিভিন্ন দেশের নাগরিকদেরকে বিপদে ফেলে তাদের আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে 10ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় যারা হাসপাতালের শুরু থেকে এখনও কাজ করে যাচ্ছেন তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া হাসপাতালের ক্লিনিক্যাল ও নন ক্লিনিক্যাল বিভাগের সব কর্মীকেও প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আসগর আলী হাসপাতালের সিইও ও পরিচালক অধ্যাপক ডক্টর জাবরুল এসএম হক এবং হেড অব অপারেশনস মোর্শেদ আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।